ইরান পারস্য উপসাগরকে পরিণত করেছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধে। সর্বশেষ ৩ দিনে ইরান একসাথে ১৩৭টি মিসাইল এবং ২০৯টি ড্রোন ছুড়েছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি বিমানবন্দরে আঘাত এসেছে, দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুন লেগেছে, বার্জ আল আরব হোটেলের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। সৌদি আরবের রস তানুরা পৃথিবীর অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগারে ড্রোন হামলা হয়েছে। দৈনিক ৫,৫০,০০০ ব্যারেল তেল প্রক্রিয়াকরণ স্থগিত। শুধু সামরিক উদ্দেশ্য নয়, এবার সরাসরি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধক্ষেত্র। বিশ্বের প্রায় ২০% তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। এখন হরমুজ প্রণালী এক যুদ্ধক্ষেত্র। জাহাজ আঘাত পেতে শুরু করেছে, বড় পরিবাহকরা চলাচল স্থগিত করেছে। ট্যাঙ্কারের বিমার দাম রাতারাতি ২৫-৫০% বেড়ে গেছে। একসঙ্গে হামলা লক্ষ্য করেছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ফলাফল, তেলের দাম একদিনে ১০% বৃদ্ধি। এই আঘাতের মানে এখন বোঝা জরুরি, এটি শুধু রাজনৈতিক বিবাদ নয়, এটা সরাসরি গণিত। হরমুজ প্রণালীর বিকল্প নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন মিলিয়ে মাত্র ৬.৫ মিলিয়ন ব্যারেল দৈনিক সরবরাহ করতে পারে। ১৪ মিলিয়ন ব্যারেল তেল এখন আটকে গেছে। ফলস্বরূপ সাধারণ মানুষ সরাসরি টানাপোড়েন অনুভব করবে। বাজারের খাদ্যদ্রব্যের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে। তারা জানতেও পারবে না কেন। অন্যদিকে ধনীরাও এই পরিস্থিতি বুঝে আগেভাগে অবস্থান নিয়েছে। তেল, স্বর্ণ, রূপা এবং অন্যান্য রিয়েল এস্টেটে তারা ইতিমধ্যেই প্রস্তুত। যুদ্ধ আর অবিচ্ছিন্ন অর্থনীতি। যুদ্ধ কখনো দুর্ঘটনা হয় না, এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ঘটনা। যে মানুষরা বিষয়টি বোঝে তার ইতিহাসের সঠিক দিকে থাকে। এবার ইরান দেখাচ্ছে, যখন বিশ্ব অর্থনীতির মূল অবকাঠামোকে লক্ষ্য করা হয়, তখন প্রভাব ছড়ায় নিউ ইয়র্ক থেকে মুম্বাই পর্যন্ত। প্রতিটি পণ্য, প্রতিটি ফ্লাইট, প্রতিটি ব্যবসা তেলের উপর নির্ভরশীল। এবং পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেলপথ প্রতিদিন হামলার মুখে। তেলের সংকট মানে দৈনন্দিন জীবন ব্যাহত হবে। গ্যাস স্টেশন, বাজার, বিদ্যুৎ বিল সবকিছুতে ধাক্কা লাগবে। এটাই হচ্ছে ইরানের সামরিক কৌশলগত অর্থনৈতিক যুদ্ধের প্রভাব। সামরিক লক্ষ্য আর অর্থনৈতিক প্রভাব একসাথে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানায়, ATHE নোভা নামের ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আঘাতের ফলে এটা এখনও চলছে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে বাহিনীটি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনও বাকি, শিগগিরই মূল আক্রমণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ইরানের লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল জ্যান কেন। জেনারেল কেন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। ইরান কি সত্যিই থেমে গেছে, নাকি গল্পটা একেবারেই উল্টো? ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর বিশ্বজুড়ে একটি বার্তা ছড়িয়ে পড়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় শেষ। হোয়াইট হাউস তখন দাবি করেছিল তেহরানকে বহু বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ২০২৬ সালে এসে চিত্রটা যেন অন্য কথা বলছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবি আর গোয়েন্দা বিশ্লেষণ বলছে, ইরান থামেনি, বরং আরও গুছিয়ে, আরও গভীরে কাজ করছে। মাটির নিচে নতুন কৌশল। ২০২৫ সালে কথিত অপারেশন রাইজিং লাইনের সময় নাতানজ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বিশ্লেষকদের মতে ইরান আগেই একটি জিনিসে দক্ষ ছিল, ভূগর্ভস্থ স্থাপনা তৈরি। এখন তারা সেই কৌশল আরও বাড়িয়েছে। গোপন ল্যাবরেটরি, পারমাণবিক স্থাপনা সবকিছু ধীরে ধীরে মাটির অনেক গভীরে সরিয়ে নেওয়া হয়েছে। এমন গভীরতায় যেখানে সাধারণ বোমা তো দূরের কথা, বিশেষ বাংকার বাস্টার বোমাও পৌঁছাতে হিমশিম খায়। মানে হলো, শুধুমাত্র আকাশ থেকে বোমা ফেলে এই অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। মিসাইল সিটি ইরানের নতুন শক্তি। ইরানের সামরিক শক্তির বড় ভিত্তি হলো তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যে এটি সবচেয়ে বড় বলে বহু বিশ্লেষক মনে করেন। তেহরান দাবি করছে তারা প্রায় ৫০০ মিটার গভীরে মিসাইল সিটি তৈরি করেছে। এই বিশাল ভূগর্ভস্থ ঘাঁটিতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রাখা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টিং বোমা GBU-57 গভীর স্থাপনায় আঘাত হানার জন্য তৈরি। কিন্তু এত গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করা প্রযুক্তিগতভাবে খুবই কঠিন। ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, পাল্টা আঘাতের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী। তাহলে কি মার্কিন ইসরায়েল কৌশল ব্যর্থ? প্রশ্নটা সরল, উত্তরটা জটিল। ২০২৫ সালের হামলার সময় বলা হয়েছিল ইরানের সক্ষমতা কয়েক দশক পিছিয়ে যাবে, কিন্তু নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো শুধু মেরামতি হয়নি, অনেক জায়গায় আরও উন্নত প্রযুক্তি বসানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিয়মিত বিমান হামলা ইরানকে দমিয়ে রাখার বদলে আরও সতর্ক করে তুলেছে। তারা এখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ছড়িয়ে দিচ্ছে, বিকেন্দ্রীকরণ করছে এবং মাটির নিচে সরিয়ে নিচ্ছে। এটা একটা বড় কৌশলগত পরিবর্তন।
একই জায়গায় বড় ঘাঁটি রাখলে সেটা সহজ লক্ষ্য হয়, কিন্তু বহু ছোট, গভীর ও গোপন ঘাঁটি থাকলে পুরো নেটওয়ার্ক ধ্বংস করা অনেক কঠিন। শক্তি দিয়ে কি সমাধান সম্ভব? এখানেই মূল প্রশ্ন। ইরানের উপর সরাসরি হামলা চালিয়ে তাদের দীর্ঘমেয়াদে নিরস্ত্র করার যে পরিকল্পনা ছিল তা এখন প্রশ্নের মুখে, কারণ প্রতিটি হামলার পর ইরান আরও সুরক্ষিত হয়ে উঠছে বলে অনেকের ধারণা। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টি নিরাপত্তার। তারা মনে করে ইরান পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে। তাহলে পথ কোনটা? আরও হামলা নাকি নতুন কূটনৈতিক উদ্যোগ? ইতিহাস বলছে শুধু শক্তি প্রয়োগ করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটের সমাধান খুব কম ক্ষেত্রেই হয়েছে, বরং কখনো কখনো এতে প্রতিপক্ষ আরও শক্ত হয়ে দাঁড়ায়। আজকের বাস্তবতা হলো ইরান মাটির নিচে এক ধরনের অদৃশ্য দুর্গ তৈরি করছে, আর পশ্চিমা বিশ্ব ভাবছে এই দুর্গ ভাঙা যাবে কিনা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যদি বলে আমরা তোমার শাসন ব্যবস্থা বদলে দেব, তাহলে কি হয়? আর যদি সেই হুমকির জবাবে কেউ দাঁড়িয়ে বলে 47 বছরেও পারেনি, এবারও পারবে না, তাহলে? মঞ্চে দুই চরিত্র, একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যখানে পারস্য উপসাগরের উত্তাল জলরাশি, আর তার নিচে ফুটতে থাকা বারুদের গন্ধ। টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি। তার কণ্ঠ ছিল কঠোর, দৃঢ়, প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো। তিনি বলেন তার পূর্বসূরিদের মতো ট্রাম্পও ইরানকে ধ্বংস করতে ব্যর্থ হবে। এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এ এক ঐতিহাসিক স্মরণ। খামেনি মনে করিয়ে দিয়েছেন গত 47 বছর ধরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে। নিষেধাজ্ঞা, সামরিক চাপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা সবই ছিল, কিন্তু ইরান টিকে আছে। এখানেই গল্পের টুইস্ট। কারণ একই সময়ে ওয়াশিংটনের চাপও কমেনি। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র ক্রমশ আরও কঠোর অবস্থান নিচ্ছে। ট্রাম্প মন্তব্য করেছেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই দেশটির জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে। এ যেন সরাসরি রেজিম চেঞ্জের ইঙ্গিত। খামেনির জবাব ছিল আরও তীক্ষ্ণ। তিনি বলেন পরমাণু প্রযুক্তি ইরানের সহজাত অধিকার, কোনো চাপের মুখে তারা মাথা নত করবে না। এখানে মূল প্রশ্ন, এই অধিকার বনাম হুমকির সংঘর্ষ কোথায় গিয়ে থামবে? পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এখন আর গোপন কিছু নয়। বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, অতিরিক্ত বিমান সবই মোতায়েন। কিন্তু খামেনির ভাষায় একটি যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক অস্ত্র, কিন্তু তার চেয়েও বড় বিপদ হলো সেই অস্ত্র যা ওই জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই একটি বাক্যই উত্তেজনার পারদ চড়ানোর জন্য যথেষ্ট। এটি কেবল প্রতিরক্ষার কথা নয়, এটি প্রতিরোধের ঘোষণা। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সেই সংঘর্ষের সময় ওয়াশিংটন ইরানের পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালায়, পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী সহ অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করে। অর্থাৎ সামরিক প্রস্তুতি বাস্তব, এর সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতায় কথিত মার্কিন মদদ। এসব বিষয় তেহরানকে ক্ষুব্ধ করেছে। কিন্তু এখানে আরেকটি অপ্রত্যাশিত অধ্যায়। সামরিক উত্তেজনার মাঝে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইরান এটিকে শুভ সূচনা বলছে। তেহরান বলছে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি। কিন্তু ওয়াশিংটনের অবস্থান আলাদা। তারা চায় ইরানের পুরো পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হোক। এখানেই মূল দ্বন্দ্ব। এক পক্ষ বলছে কমাবো, অন্য পক্ষ বলছে বন্ধ করো। এটি কেবল দুই দেশের লড়াই নয়, এটি শক্তি, সার্বভৌমত্ব ও কৌশলগত প্রভাবের লড়াই। ট্রাম্পের বক্তব্য মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বার্তা। আমরা কঠোর। খামেনির জবাবও একইভাবে বার্তা, আমরা ভাঙব না। কিন্তু বাস্তবতা হলো দুই দেশই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে চায় না। কারণ পারস্য উপসাগর শুধু মানচিত্রের জলরাশি নয়, এটি বিশ্ব জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। এখানে আগুন লাগলে তার ধোঁয়া পৌঁছাবে এশিয়া, ইউরোপ, আমেরিকা সবখানে। ট্রাম্প কি সত্যি ইরানকে ধ্বংস করতে পারবেন, নাকি এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনীতির টেবিলেই ঠান্ডা হবে? মধ্যপ্রাচ্যের নতুন আগুন, হিজবুল্লাহ কি যুদ্ধের জন্য প্রস্তুত? মধ্যপ্রাচ্য আবারও যেন বিস্ফোরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র বাহিনী হিজবুল্লাহ, আর মাঝখানে একটা অঞ্চল যেখানে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে নতুন যুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং হোম ফ্রন্ট কমান্ডকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে ইরান সম্ভাব্য হামলা মোকাবিলায় তাদের মিত্র হিজবুল্লাহকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। যদিও হিজবুল্লাহ গত জুন মাসের সংঘাতে নিজেকে দূরে রেখেছিল, তবে এবার তারা কী ভূমিকা নেবে তা নিয়ে গভীর পর্যবেক্ষণ চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে তাদের চরম মূল্য দিতে হবে। আমেরিকার বিশাল সামরিক প্রস্তুতি। ইউনাইটেড স্টেটস ইতিমধ্যে 50টির বেশি আধুনিক যুদ্ধ বিমান পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। এই তালিকায় আছে F-22 স্টেলথ ফাইটার, F-35 সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, F-60 প্রমাণিত যুদ্ধযন্ত্র। এগুলো শুধু বিমান না, এগুলো যুদ্ধের ঘোষণা না হলেও যুদ্ধের প্রস্তুতির ভাষা। ঘাঁটি থেকে ঘাঁটিতে দ্রুত মোতায়েন করা হচ্ছে এসব বিমান, মানে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। হিজবুল্লাহর স্পষ্ট বার্তা, আমরা থামবো না। হিজবুল্লাহ সরাসরি জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নিরস্ত্র হবে না। লেবানন সরকার সেনাবাহিনীকে 4 মাস সময় দিয়েছে দেশ জুড়ে সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। কিন্তু হিজবুল্লাহ বলছে এই পরিকল্পনা ইসরায়েলের স্বার্থে, এটা প্রতিরোধ দুর্বল করার ষড়যন্ত্র। আমরা আমাদের অস্ত্র রাখবো, রকেট প্রস্তুত রাখবো। অর্থাৎ তারা যুদ্ধের জন্য প্রস্তুতি থাকছে। 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় যুদ্ধ হয়েছে। ফলাফল, লেবাননে ব্যাপক ধ্বংস, অর্থনীতি বিপর্যস্ত, হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত। এই যুদ্ধের পরে লেবানন সরকার চেয়েছিল দেশে শুধু রাষ্ট্রীয় বাহিনী অস্ত্র রাখবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। কেন হিজবুল্লাহ নিরস্ত্র হতে চায় না? হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, এখন নিরস্ত্র হওয়ার কথা বলা বড় ভুল। তার যুক্তি, ইসরায়েল এখনো হামলা চালাচ্ছে দেশের নিরাপত্তা ঝুঁকিতে, এই সময় অস্ত্র ছেড়ে দিয়ে আত্মঘাতী। অর্থাৎ তাদের চোখে অস্ত্রই নিরাপত্তা। নিরস্ত্রীকরণ পরিকল্পনা কি? লেবাননের সেনাবাহিনীর পরিকল্পনা ছিল দক্ষিণ লেবানন থেকে অস্ত্র সরানো, লিতানি নদীর উত্তরে নিয়ন্ত্রণ বাড়ানো, ধীরে ধীরে সব মিলিশিয়া নিরস্ত্র করা। কিন্তু সমস্যা হলো সেনাবাহিনীর ক্ষমতা সীমিত, ইসরায়েলের হামলা চলছে, তাই এই পরিকল্পনা থেমেও যেতে পারে। ইসরায়েলের অবস্থান। ইসরায়েল স্পষ্ট বলছে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি। তাদের দাবি, হিজবুল্লাহ আন্তর্জাতিক আইন ভাঙছে, সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। আরও কঠিন বার্তা দিয়েছে ইসরায়েল, হুমকি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বড় প্রশ্ন, নতুন যুদ্ধ কি আসছে? চিত্রটা খুব পরিষ্কার। আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ইরান শক্তি বাড়াচ্ছে, হিজবুল্লাহ অস্ত্র নামাতে রাজি নয়, ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা শুধু উত্তেজনা না, এটা একাধিক যুদ্ধের সম্ভাবনা। একদিকে ইরান বনাম আমেরিকা, অন্যদিকে হিজবুল্লাহ বনাম ইসরায়েল, সব মিলিয়ে মাল্টি ফ্রন্ট যুদ্ধ শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল? ডোনাল্ড ট্রাম্প বনাম ইরান, এই লড়াই এখন আর শুধু কথার লড়াই নেই, আক্ষরিক অর্থে যুদ্ধের ময়দানে গড়াচ্ছে। পরিস্থিতি এতটাই গরম যে সমরবিদরা বলছেন যে কোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণ ঘটে যেতে পারে। ট্রাম্পের আলটিমেটাম, 10 দিনের কাউন্টডাউন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সাফ জানিয়ে দিয়েছেন তাদের পারমাণবিক কর্মসূচি আর মিসাইল নিয়ে নতুন চুক্তিতে আসতেই হবে। সময় দিয়েছেন মাত্র 10 থেকে 15 দিন। এই সময়সীমা পার হলেই কি হবে তার ইঙ্গিত মিলছে সাগরের বুকে। সাগরে বিশাল নৌ সমাবেশ, সাগরের বুকে ভাসমান এক একটি শহর। মার্কিন নৌবাহিনীর গর্ব, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এখন আটলান্টিক পেরিয়ে ভূমধ্য সাগরের দিকে ছুটছে। এটি যোগ দেবে ওমান উপকূলে থাকা আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের সাথে। যখন এই দুই দানব এক হবে, তখন আমেরিকার যে বিধ্বংসী ক্ষমতা তৈরি হবে তা দিয়ে যে কোনো দেশের মানচিত্র বদলে দেওয়া সম্ভব। সাথে আছে টমাহক মিসাইল দিয়ে ঠাসা ডেস্ট্রয়ারগুলো, যা ইরানের ভেতরে নিখুঁত নিশানায় আঘাত হানতে প্রস্তুত। আকাশে ডানা মেলছে মৃত্যুদূত। শুধু সাগর নয়, আকাশও এখন বারুদের গন্ধে ভারী। 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। এর মধ্যে আছে রাডারের চোখে ধুলো দিতে সক্ষম F-35 এবং F-22 স্টেলথ ফাইটার। 2003 সালে ইরাক যুদ্ধের পর এত বড় বিমান শক্তি আমেরিকা আর কখনো মোতায়েন করেনি। ব্রিটিশ বা ইউরোপীয় ঘাঁটিগুলো থেকে যেভাবে রসদবাহী বিমান আর তেলের ট্যাঙ্কার উঠছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকা কোনো ছোটখাটো অভিযানের জন্য নয়, বরং একটি দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বন্ধু যখন শত্রু, ব্রিটেন আমেরিকা লড়াই। কিন্তু এই যুদ্ধের উত্তেজনার মধ্যেই একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমেরিকার দীর্ঘদিনের মিত্র ব্রিটেন হঠাৎ করে বেঁকে বসেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার করে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ভয়ে তারা তাদের কোনো ঘাঁটি যেমন ডিয়েগো গার্সিয়াকে ইরান বিরোধী অভিযানে ব্যবহার করতে দেবেন না। এতে ট্রাম্প এতটাই ক্ষিপ্ত হচ্ছেন যে তিনি চাকুশ দ্বীপপুঞ্জ মারিসাসকে ফেরত দেওয়ার ব্রিটিশ সিদ্ধান্তে মার্কিন সমর্থন তুলে নিয়েছেন। অর্থাৎ যুদ্ধের আগেই মিত্রদের মধ্যে ফাটল ধরেছে। ইরানের পাল্টা চাল, বসে নেই তেহরান। আপনি যদি ভাবেন ইরান ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে, তবে ভুল করবেন। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, আঘাত এলে তারা তার চেয়েও বড় প্রত্যাঘাত করবে। রাশিয়ার সাথে মহড়া, ওমান উপসাগরে রাশিয়ার সাথে নৌ মহড়া শুরু করেছে তারা। হরমুজ প্রণালী বন্ধ, বিশ্বের তেলের বাণিজ্যের জন্য লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর অংশবিশেষ বন্ধ করে দিয়েছে তেহরান। মাটির নিচে দুর্গ,
স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে মাটির নিচে কয়েক স্তরের কংক্রিট দিয়ে ঢেকে ফেলছে। তারা আমেরিকাকে এমন এক চোরাগোপ্তা যুদ্ধের ফাঁদে ফেলতে চায় যা হবে অত্যন্ত ব্যয়বহুল। সমর বিশেষজ্ঞ মার্ক ক্যামসিয়ন বলছেন, এই লড়াই ভেনেজুয়েলার মতো সহজ হবে না। ইরানের ভৌগোলিক অবস্থান একে অনেক জটিল করে তুলেছে। হয়তো আমেরিকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে IRGCর ঘাঁটি গুড়িয়ে দেবে, কিন্তু মাটির গভীর থাকা পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা কি আদৌ সম্ভব? একদিকে বিশ্বের মহাশক্তি আমেরিকা এবং তাদের বন্ধু ইসরায়েল, আর অন্যদিকে একরোখা ইরান। এই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হলে ফলাফল কি হবে? ইরান কেন সারেন্ডার বা আত্মসমর্পণের বদলে ধ্বংসাত্মক সংঘাতের পথ বেছে নিচ্ছে? আমেরিকার অসম্ভব শর্তাবলী। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে এমন কিছু শর্ত রেখেছে যেগুলো তেহরানের কাছে আলোচনার প্রস্তাব নয়, বরং ডেডলি সারেন্ডার বা মৃত্যুব্যঞ্জক আত্মসমর্পণ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, অর্থাৎ পারমাণবিক শক্তির স্বপ্ন বিসর্জন দেওয়া। ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো, যাতে ইরান কখনোই ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে না পারে। আঞ্চলিক প্রক্সি বন্ধ করা, হিজবুল্লাহ বা হামাসের মতো মিত্রদের সমর্থন বন্ধ করা। ইরানের জন্য এগুলো স্রেফ সামরিক বিষয় নয়, এগুলো তাদের অস্তিত্বের প্রশ্ন। কেন ইরান কিছু করছে না? ইরানের কাছে রাশিয়ার মতো বড় কোনো আন্তর্জাতিক সামরিক জোট নেই, তাই তারা দশকের পর দশক ধরে নিজেদের একটি প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে। ইরানের চুক্তি খুব সহজ, যদি আমরা আমাদের ক্ষেপণাস্ত্র আর মিত্রদের ছেড়ে দিই তবে আমরা একদম দুর্বল হয়ে পড়ব। তখন আমেরিকা বা ইসরায়েল যখন খুশি আমাদের উপর আক্রমণ করতে পারবে। তাই তারা মনে করে যুদ্ধের ঝুঁকি নেওয়া ভালো, কিন্তু নিজের দাঁত নখ উপড়ে ফেলা আত্মহত্যার সামিল। খামেনির কঠিন সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনে এখন দুটি রাস্তা। রাস্তা নম্বর 1, ট্রাম্পের শর্ত মেনে নেওয়া। এতে তার 3 দশকের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং কট্টরপন্থীরা তাকে কাপুরুষ ভাববে। রাস্তা নম্বর 2, একটি সীমিত যুদ্ধ বা লিমিটেড ওয়ারের ঝুঁকি নেওয়া। খামেনি হয়তো ভাবছেন সরাসরি যুদ্ধ হলে দেশে জাতীয়তাবাদের জোয়ার আসবে এবং বিক্ষোভকারীরা দমে যাবে, কিন্তু এখানে একটি বড় রিস্ক ফ্যাক্টর আছে। মার্কিন গোয়েন্দারা যদি শুরুতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে, তবে পুরো ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমেরিকার ভয় কোথায়? আমেরিকা জানে যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি হঠাৎ ভেঙে পড়ে, তবে সেখানে লিবিয়া বা সিরিয়ার মতো পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হবে। এতে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা পুরো বিশ্ববাজার এবং তেলের দামকে আকাশ ছোঁয়া করে দেবে। পরিস্থিতি এখন ডু অর ডাই। ইরান প্রকাশ্যে দেখাচ্ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে আমেরিকা ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু পর্দার আড়ালে তারা হয়তো এমন একটি পথ খুঁজছে যেখানে তাদের সম্মানও বাঁচবে, আবার যুদ্ধ এড়ানো যাবে। আগামী কয়েক সপ্তাহ ঠিক করে দেবে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি কূটনীতির কোনো নতুন জাদুকরী সমাধান আসবে। ওয়াশিংটন তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলটিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এই নির্ধারক ও কঠোর জবাব দেবে। মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা একটি বিশাল মিসাইল গেম। 5000 ব্যালিস্টিক মিসাইল। ভাবা যায় কি আছে ইসরায়েলের সেই গোপন ইন্টেলিজেন্স রিপোর্টে, যা আমেরিকাকেও রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। ইরানের মিসাইল ফ্যাক্টরি, প্রতি মাসে 100টি। রিপোর্ট অনুযায়ী ইরান এখন প্রতি মাসে প্রায় 100টি নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। যদি এই গতি বজায় থাকে, তবে 2027 সালের মধ্যে তাদের ভান্ডারে থাকবে 5000 মিসাইল। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, যদি অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে তাদের বাধা না দেওয়া হতো, তবে এই সংখ্যা 2030 সালের মধ্যে 8000 ছাড়িয়ে যেত। ইরানের স্ট্র্যাটেজি খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। স্যাচুরেশন অ্যাটাক, মানে এত পরিমাণ মিসাইল একসাথে ছোড়ো যেন বিপক্ষের ডিফেন্স সিস্টেম কনফিউজড হয়ে যায়। 2025-এর জুন যুদ্ধ একটি রিয়ালিটি চেক। 2025 সালের সেই 12 দিনের যুদ্ধের কথা মনে আছে? ইরান তখন 500টি ব্যালিস্টিক মিসাইল এবং 1000টি ড্রোন ছুড়েছিল। ইসরায়েলের দাবি, তারা 86% মিসাইল ইন্টারসেপ্ট করেছে, কিন্তু বাকি 14%, যা ধ্বংসলীলা চালিয়েছে তেল আবিব এবং হাইফার মতো শহরে, তা দেখে বিশেষজ্ঞরা চিন্তিত। যুদ্ধের পর ইরানের শক্তি অর্ধেক হয়ে গিয়েছিল। মাত্র 1000 থেকে 1200 মিসাইল আর 100টি লঞ্চার বাকি ছিল। কিন্তু মাত্র কয়েক মাসে ইরান তাদের আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিগুলো আবার সচল করে ফেলেছে। এটি সবচেয়ে বড় ভয়ের কারণ, ইরানের রিবাউন্ড করার ক্ষমতা। কেন কাঁপছে আমেরিকা ও ইসরায়েল? আপনার মনে হতে পারে ইসরায়েলের কাছে তো আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 3 আছে, সাথে আমেরিকার প্যাট্রিয়ট আর 3rd ব্যাটারিও মোতায়েন আছে। তাহলে ভয় কিসের? সমস্যাটা হলো ক্যাপাসিটি বা সক্ষমতা। একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। ইরানের মিসাইলের সংখ্যা যদি কয়েক হাজার হয়, তবে ডিফেন্স সিস্টেমের স্টক ফুরিয়ে যাবে। কোনো সিস্টেমই 100% অভেদ্য নয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে কোনো সিস্টেমে 100% অভেদ্য নয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরানের এই মিসাইল সংখ্যা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইরিভার্সিবল বা অপরিবর্তনীয়, অর্থাৎ একবার সংখ্যাটা 5,000 পার হয়ে গেলে কোনো ডিফেন্স দিয়েই ইসরায়েলকে পুরোপুরি বাঁচানো সম্ভব হবে না। পরবর্তী ধাপ কি? ইসরায়েল এখন পরিষ্কার বলছে, হয় এখনই থামাও, নয়তো যুদ্ধ অনিবার্য। তারা প্রয়োজনে আমেরিকার অনুমতি ছাড়াই ইরানের মিসাইল প্রোডাকশন সাইটগুলোতে প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাতে পারে। আমেরিকাকে সরাসরি এই যুদ্ধে জড়াবে, নাকি ইসরায়েল একাই বড় কোনো ঝুঁকি নেবে? মধ্যপ্রাচ্যের দিকে দ্রুত গতিতে সেনা ও যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আকাশপথে তৈরি করা হয়েছে বিশাল এক এয়ার ব্রিজ বা বিমান সেতু। ফ্লাইট রাডারের তথ্য বলছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ হয়ে ভূমধ্যসাগর পেরিয়ে টানা বিমান যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এসব বিমানে নেওয়া হচ্ছে সেনা সদস্য, অস্ত্র ও সামরিক সরঞ্জাম। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে পরিস্থিতি নাজুক। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান জার্মানির স্প্যাংডালেন এয়ারবেজ, ইতালির এভিয়ানো এয়ারবেজ এবং সাউথ ক্যারোলিনার ম্যাকএন্টাইর ঘাঁটি থেকে রওনা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের RAF লেকেনহেথ থেকে F-15E স্ট্রাইক ইগল এবং ভার্জিনিয়ার জয়েন্ট বেস ল্যাঙ্গিং ইউস্টেড থেকে F-22 র্যাপ্টর পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু বিমান পূর্বে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নিয়েছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার রাস্তা প্রায় বন্ধ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস, অন্যদিকে ইরানের খামেনির প্রশাসন। সিএনএনের বিশেষজ্ঞ ব্রেট ম্যাককার্গের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, আমরা হয়তো গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। কিভাবে ইরান এবং আমেরিকা এই যুদ্ধের প্রান্তে এসে পৌঁছালো এবং কেন এবারের লড়াইটা ইরানের জন্য তাদের অস্তিত্ব রক্ষার এক মহাকাব্যিক সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। তিনটি ইস্যু যখন এক বিন্দুতে। আগে ইরানের মিসাইল প্রোগ্রাম, পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ, এই তিনটি বিষয় আলাদা আলাদাভাবে দেখা হতো, কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কাছে এই তিনটি এক হয়ে গেছে। ইরানের মিসাইল ভান্ডার। 2024 সালের 1 অক্টোবর ইরান ইসরায়েলের দিকে প্রায় 200টি মিসাইল ছুড়েছিল। মাত্র 13 মিনিটে সে হামলা প্রমাণ করে দিয়েছিল যে ইরান সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র লড়াইয়ে কতটা শক্তিশালী। অভ্যন্তরীণ শক্তি। ইরান সরকার তাদের অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে যে কঠোরতা দেখিয়েছে তা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্প বিক্ষোভকারীদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সামরিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পারমাণবিক জেদ। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা তাদের পারমাণবিক অধিকার ছাড়বে না। বিশেষ করে নাতানজের কাছে পিক এক্স পাহাড়ের নিচে তৈরি গোপন স্থাপনাটি এখন আমেরিকার মূল লক্ষ্য। ইরান কেন এখানে নায়ক? আপনি যদি ভূ রাজনীতির প্রেক্ষাপট থেকে দেখেন, তবে ইরান এখানে এক লড়াকু যোদ্ধার ভূমিকায়। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞা, ঘেরাও এবং চাপের মুখে থেকেও ইরান মাথা নত করেনি। স্বনির্ভরতা। ইরান তাদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করেছে। আজ রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে। এটা ইরানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক বড় প্রমাণ। আঞ্চলিক রক্ষক। ইরান নিজেদের শুধু একটা দেশ নয়, বরং পুরো অঞ্চলের পশ্চিমা বিরোধী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরাক, সিরিয়া, লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত ইরানের প্রভাব আজ অনস্বীকার্য। ট্রাম্পের রিস্কি চাল বনাম ইরানের প্রস্তুতি। ব্রেট ম্যাকগার্গ বলছেন, ট্রাম্প এবার শুধু এক রাতের হামলার কথা ভাবছেন না, তিনি চাইছেন ইরানের সম্পূর্ণ সামরিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে। কিন্তু ইরানও হাত গুটিয়ে বসে। পেন্টাগনের ভয় হলো, যদি তারা ইরানের ওপর হামলা চালায়, তবে ইরান তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং 3000-এর বেশি মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন বেস ধ্বংস করে দেবে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে, যদি যুদ্ধ শুরু হয় তবে তার দৈর্ঘ্য বা শেষ কোথায় হবে সেটা আমেরিকা ঠিক করতে পারবে না। সামনে কি ঘটতে যাচ্ছে? বর্তমানে মার্কিন নৌবহর USS জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। ট্রাম্প হয়তো মনে করছেন কয়েকদিনের বিমান হামলায় ইরানকে থামানো যাবে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ইরান এমন এক দেশ যারা যুদ্ধের ময়দানে হার মানার চেয়ে লড়াই করে টিকে থাকাতে বিশ্বাসী। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরাক ছাড়বে, নাকি আবার শুরু হবে নতুন সংখ্যা? ইরাক আবারও আগুনের গন্ধ পাচ্ছে, কিন্তু এবার যুদ্ধের ঘোষণা ট্যাঙ্ক বা বিমান থেকে নয়, হুঁশিয়ারি এসেছে ভেতর থেকে। ইরাক ছাড়েও চূড়ান্ত বার্তা। ইরাকের শক্তিশালী প্রতিরোধ জোট ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি একটি সরাসরি বার্তা দিয়েছে, মার্কিন সেনারা অবিলম্বে ইরাক ত্যাগ করো, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো কূটনৈতিক ভাষা না, এটা এক ধরনের ওয়ার্নিং শট। এখনো ইরাকে কেন যুক্তরাষ্ট্র? বাস্তবতা হলো, আজও প্রায় 2500 মার্কিন সেনা ইরাকে অবস্থান করছে। ইউনাইটেড স্টেটস আর্মড ফোর্সেস বলছে তারা শুধু পরামর্শ ও সহায়তা দিচ্ছে, কিন্তু ইরাকের অনেক গোষ্ঠীর কাছে এটা শুধু একটা অজুহাত। তাদের দাবি, ইরাকের আকাশ এখনো মার্কিন নজরদারিতে, তাদের উপস্থিতি রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে এবং সবচেয়ে বড় কথা, এটা সার্বভৌমত্বের লঙ্ঘন। এই সংকটের আসল বিস্ফোরণ ঘটেছে ইরাকের ভেতরের রাজনীতিতে। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি আবার ক্ষমতায় ফেরার দৌড়ে।
সংসদের বড় ব্লক তাকে সমর্থন করছে, কিন্তু সরাসরি বিরোধিতা করছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের বার্তা পরিষ্কার, মালিকি ক্ষমতায় এলে নিষেধাজ্ঞা আসবে। এমনকি 27 ফেব্রুয়ারির মধ্যে তার নাম প্রত্যাহারের আলটিমেটামও দেওয়া হয়েছে। মালিকির জবাব, আমি মাথা নত করব না। মালিকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো বিদেশি চাপ মানবেন না। ইরানে মার্কিন হামলা হলে দেশটিকে রক্ষায় এগিয়ে আসতে প্রস্তুত ইরাকের প্রায় 5000 যোদ্ধা। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি অঙ্গীকারনামায় স্বাক্ষরও করেছেন তারা। শুক্রবার জারি করা এক বিবৃতিতে মোট 4947 জন যোদ্ধা আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তুতি ঘোষণা করেন। একই সঙ্গে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকেও বিনা পারিশ্রমিকে সহায়তা করার অঙ্গীকারও করেন যোদ্ধারা। তারা সবাই ইরাকের দিয়ালা প্রদেশের বাসিন্দা। প্রতিবেদন অনুযায়ী ইরাকের দিয়ালা প্রদেশের অন্তত 5000 যোদ্ধা জড়ো হয়ে ঘোষণা দেন, আমাদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসাবে আমরা আমাদের প্রস্তুতি ঘোষণা করছি। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। তারা আরও বলেন, ইরাক ও পূর্ব দিকের প্রতিবেশী দেশ ইরান এবং তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিনা পারিশ্রমিকে রক্ষা করতেও আমরা প্রস্তুত। দিয়ালার এই সমাবেশের সমন্বয়কারী এবং ইরান সমর্থিত বদর অর্গানাইজেশনের নেতা আম্মার আল তামিমি জানিয়েছেন, এই স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের সঙ্গে এক ফোনালাপে ইরাককে ইরানের প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান। এ সময় সিরিয়া থেকে আইসিস সংশ্লিষ্ট বন্দীদের ইরাকে হস্তান্তর সম্পন্ন হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানায়। রুবিও বলেন, ইরাক মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, সমৃদ্ধি ও নিরাপত্তার মাপকাঠিতে একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। তিনি বলেন, ইরানের প্রভাবে পরিচালিত সরকার ইরাকের স্বার্থ অগ্রাহ্য করতে পারে এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করতে পারবে না। ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই দাবি করেছে। শনিবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তবে শুরু হয়ে যাবে, নাকি ইসরায়েলই ইরানে হামলা করবে? কিছু কিছু পদক্ষেপ সেই ইঙ্গিত দিচ্ছে। বড় দেশগুলো সরাসরি তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিতে শুরু করেছে। তেহরান ছাড়ার আহ্বান চীনের। চীন তাদের নাগরিকদের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে, কারণ একটাই, যুদ্ধের আশঙ্কা। 27 ফেব্রুয়ারি দেয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে থাকা তাদের নাগরিকদের নিরাপত্তার ঝুঁকি এখন অনেক বেড়ে গেছে, তাই যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, ইরানে নতুন করে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। চীন জানিয়েছে, যদি কেউ বের হতে চান তাহলে দূতাবাস ও কনসুলেটগুলো বিমান বা স্থলপথে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করবে। সহজ ভাষায় বললে, চীন বুঝে গেছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই আগেই মানুষ সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রও সতর্ক, ইসরায়েল ছাড়তে বলছে। একই দিনে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরামর্শ দিয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, যতদিন ফ্লাইট চালু আছে ততদিনই দেশ ছাড়ার চেষ্টা করুন। পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, নির্দিষ্ট কিছু এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা আসতে পারে। বিশেষ করে গাজা সীমান্ত, লেবানন ও সিরিয়া সীমান্ত, জেরুজালেমের ওল্ড সিটি, মানে যুদ্ধ না শুরু হলেও যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গেছে। বিশাল যুদ্ধ জাহাজ মোতায়েন। এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ইসরায়েলের উপকূলে। আগে থেকেই সেখানে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। একই অঞ্চলে দুইটি বিশাল বিমানবাহী রণতরী, বড় ধরনের সামরিক প্রস্তুতি। এই পদক্ষেপ এসেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি চুক্তিতে না আসে তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে। এটা মূলত যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সমস্যা হলেও যুক্তরাষ্ট্র নতুন শর্ত দিচ্ছে। ইরান বলছে অতিরিক্ত দাবি মানবে না, তাই আলোচনার টেবিল থাকলেও বিশ্বাস নেই। ইরান কি করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান শুধু এক জায়গায় আঘাত করবে না, পুরো অঞ্চলে ছড়িয়ে দেবে। সম্ভাব্য পদক্ষেপগুলো: সরাসরি ইসরায়েলে হামলা, মার্কিন ঘাঁটিতে আঘাত, লেবাননের হিজবুল্লাহ ব্যবহার, ইয়েমেনের হুথি বিদ্রোহী দিয়ে ড্রোন ও মিসাইল হামলা, আরব সাগরে মার্কিন জাহাজ টার্গেট, সাইবার আক্রমণ। মানে এই যুদ্ধ হলে সেটা এক দেশের যুদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে। সাম্প্রতিক এক গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের উপর কোনো সামরিক হামলার নির্দেশ দেন, তবে তেহরানের পাল্টা ব্যবস্থা কেবল মার্কিন সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি ইসরায়েল এবং বিশ্বজুড়ে ইহুদি ধর্মাবলম্বী ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর ওপরও হামলা চালাতে পারে। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যুদ্ধে ইসরায়েল সরাসরি যুক্ত না থাকলেও ইরান তাদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তবে শুরু হয়ে যাবে, নাকি ইসরায়েলই ইরানে হামলা করবে? কিছু কিছু পদক্ষেপ সেই ইঙ্গিত দিচ্ছে।
বড় দেশগুলো সরাসরি তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিতে শুরু করেছে। তেহরান ছাড়ার আহ্বান চীনের। চীন তাদের নাগরিকদের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে, কারণ একটাই, যুদ্ধের আশঙ্কা। 27 ফেব্রুয়ারি দেয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে থাকা তাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি এখন অনেক বেড়ে গেছে, তাই যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, ইরানে নতুন করে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। চীন জানিয়েছে, যদি কেউ বের হতে চান তাহলে দূতাবাস ও কনসুলেটগুলো বিমান বা স্থলপথে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করবে। সহজ ভাষায় বললে, চীন বুঝে গেছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই আগেই মানুষ সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রও সতর্ক, ইসরায়েল ছাড়তে বলছে। একই দিনে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরামর্শ দিয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, যতদিন ফ্লাইট চালু আছে ততদিনই দেশ ছাড়ার চেষ্টা করুন। পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, নির্দিষ্ট কিছু এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা আসতে পারে। বিশেষ করে গাজা সীমান্ত, লেবানন ও সিরিয়া সীমান্ত, জেরুজালেমের ওল্ড সিটি, মানে যুদ্ধ না শুরু হলেও যুদ্ধের প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গেছে। বিশাল যুদ্ধ জাহাজ মোতায়েন। এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ইসরায়েলের উপকূলে। আগে থেকেই সেখানে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। একই অঞ্চলে 2টি বিশাল বিমানবাহী রণতরী, বড় ধরনের সামরিক প্রস্তুতি। এই পদক্ষেপ এসেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি চুক্তিতে না আসে তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে। এটা মূলত যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সমস্যা হলেও যুক্তরাষ্ট্র নতুন শর্ত দিচ্ছে। ইরান বলছে অতিরিক্ত দাবি মানবে না, তাই আলোচনার টেবিল থাকলেও বিশ্বাস নেই। ইরান কি করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান শুধু এক জায়গায় আঘাত করবে না, পুরো অঞ্চলে ছড়িয়ে দেবে। সম্ভাব্য পদক্ষেপগুলো: সরাসরি ইসরায়েলে হামলা, মার্কিন ঘাঁটিতে আঘাত, লেবাননের হিজবুল্লাহ ব্যবহার, ইয়েমেনের হুথি বিদ্রোহী দিয়ে ড্রোন ও মিসাইল হামলা, আরব সাগরে মার্কিন জাহাজ টার্গেট, সাইবার আক্রমণ। মানে এই যুদ্ধ হলে সেটা এক দেশের যুদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে। সাম্প্রতিক এক গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের ওপর কোনো সামরিক হামলার নির্দেশ দেন, তবে তেহরানের পাল্টা ব্যবস্থা কেবল মার্কিন সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি ইসরায়েল এবং বিশ্বজুড়ে ইহুদি ধর্মাবলম্বী ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর ওপরও হামলা চালাতে পারে। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যুদ্ধে ইসরায়েল সরাসরি যুক্ত না থাকলেও ইরান তাদের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারে।